হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস ডিজিটাল এডুকেশন। আমি তোমাদের শাইনি ম্যাম। আমি আজও আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি সেল বায়োলজি আরেকটা ক্লাস। তো আগের দুটো ক্লাসে আমরা একটু বেসিক্স জেনেছিলাম। ফার্স্ট ক্লাসটা মানে আমি লেন্দি ক্লাসগুলোর কথা বলছি, ওকে তার আগে আমি শর্টস একটু শুরু করেছিলাম, বাট আমার মনে হলো যে তোমাদের বোর্ড ওয়ার্কে বোঝালে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। সো আগের যে দুটো ক্লাস হয়েছে তার ফার্স্ট ক্লাসটা কি ছিল? ফার্স্ট ক্লাসটা ছিল যে প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের নামটা কেন এরকম হয়েছে অ্যান্ড এভরিথিং রিলেটেড টু দ্যাট। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সম্পর্কে। তো আজ আমি একবার শুরুতে রিক্যাপ করিয়ে দেবো যে আমরা কি কি পড়েছিলাম। আমি এটার জন্য বোর্ড ওয়ার্কে যাচ্ছি না, এটা আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি। তারপর আমরা আজকে পড়বো ইউক্যারিওটিক সেলের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, যে কি কি ফিচার্স আমরা দেখতে পাই সেগুলো আমরা ইন্ট্রোডাকশনটা দেখবো, একটু হালকা এক্সপ্লেনেশন দেখবো, আর তারপর ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটা সেল অর্গানেলসের ফাংশন স্ট্রাকচার সব সম্পর্কে জানবো, পড়বো। ওকে, সো আগের দিন আমরা যেটা পড়েছিলাম প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, তার মধ্যে ফার্স্ট পয়েন্ট কি ছিল? দেয়ার ইজ নো ট্রু নিউক্লিয়াস ইন দ্য প্রোক্যারিওটিক সেল, রাইট? তার মানে কি প্রোক্যারিওটিক সেলে কোনো প্রকৃত নিউক্লিয়াস থাকে না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য নেম ইজ প্রোক্যারিওটিক। ওকে, সেকেন্ড আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলের যেহেতু কোনো নিউক্লিয়াস থাকে না, তো জেনেটিক মেটেরিয়াল আমার নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ নয়। এবার প্রোক্যারিওটিক সেলের যে আমাদের ডিএনএ থেকে থাকে, সেটি যে থাকাটা সেটা গোটা সেলের মধ্যে ছড়িয়ে থাকে, রাইট? এবং সেই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়েড। যেহেতু সেটা একটু অন্যরকম, বুঝতেই পারছো, কারণ কোনো সেল মেমব্রেন সেল অর্গান মানে সেল অর্গানেল দ্বারা আবৃত নয়, এবং সেই সেল অর্গানেল না থাকার জন্য সেলের চারদিকে সেই ডিএনএ ছড়িয়ে থাকে, এবং এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়েড। সো আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়েড দেখতে পাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলের আমরা দেখেছিলাম সেল মেমব্রেন। আচ্ছা, সেল মেমব্রেনের মধ্যে আমরা কি দেখেছিলাম? ফসফোলিপিড, রাইট? আচ্ছা, সেল মেমব্রেনের কাজ আমরা সবাই জানি, সেলকে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে রক্ষা করা, আর তার সাথে সাথে যে কোনো সাবস্টেন্স যেগুলো আসছে সেলের মধ্যে বা সেল থেকে বাইরে যাচ্ছে, সেই মুভমেন্টটাকে কন্ট্রোল করা। তারপরে আমরা দেখেছিলাম সেল ওয়াল সম্পর্কে। আমরা যখন ইউক্যারিওটিক সেলের কথা বলি সেক্ষেত্রে আমরা প্ল্যান্ট সেল, ফাঙ্গাল সেলের ক্ষেত্রে সেল ওয়াল দেখে থাকি। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমরা সেলুলোজ দেখি, ফাঙ্গাল সেল ওয়ালে আমরা মেনলি কাইটিন দেখে থাকি। তো প্রোক্যারিওটিক সেল ওয়ালে আমরা যেটা দেখি সেটার নাম হলো পেপটাইডোগ্লাইকান। তো আর পেপটাইডোগ্লাইকানের সাথে আমরা দুটো অ্যামাইনো সুগার দেখে থাকি, দ্যাট ইজ ন্যাম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ন্যাগ। এবার এই ন্যাম আর ন্যাগের আরও ফাংশনস আছে যেটা তোমরা আরও হায়ার ক্লাসে পড়বে। আচ্ছা, এবার সেল ওয়াল অব্দি হয়ে গেল। আরেকটা জিনিস আমরা পড়েছিলাম সেটা হচ্ছে রাইবোজোম। প্রোক্যারিওটিক সেলে আমরা যে রাইবোজোমটা দেখি সেটা হচ্ছে 70S রাইবোজোম। আর আমি বলেছিলাম 70S এর যে দুটো সাব পার্ট, মানে লার্জার সাব ইউনিট অ্যান্ড স্মলার সাব ইউনিটের যে নাম্বারটা সেটা হচ্ছে 50S ফর লার্জার সাব ইউনিট অ্যান্ড 30S ফর স্মলার সাব ইউনিট। সাইটোপ্লাজমও প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন? কারণ প্রোক্যারিওটিক সেলে যেহেতু কোনো পার্টিকুলার সেল অর্গানেল থাকে না, তাই সেলের ম্যাক্সিমাম বায়োকেমিক্যাল রিয়াকশন, মলিকুলার বায়োলজির যে স্টেপসগুলো থেকে থাকে, লাইক সেন্ট্রাল ডগমা, দ্যাট ইজ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন, এই সব কিছুই আমাদের সাইটোপ্লাজমের মধ্যে হয়। আচ্ছা, রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ টু ডিএনএ, মানে ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস। ট্রান্সক্রিপশন মানে হচ্ছে ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস, আর ট্রান্সলেশন মানে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস। আচ্ছা, এই যে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে, এটা কোথায় হচ্ছে? এটা করাই হচ্ছে আমাদের রাইবোজোম। আর আমি আগেই বললাম আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখতে পাই হচ্ছে 70S রাইবোজোম। না, আরও কয়েকটা জিনিস আমি একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কিছু স্পেশাল স্ট্রাকচারস দেখতে পাই, যেগুলোকে আমরা সারফেস স্ট্রাকচার বলে থাকি। যেমন হচ্ছে আমি আগে দিয়ে পড়েছিলাম ক্যাপসুল। ক্যাপসুল বেসিক্যালি একটা আউটার কাভারিং, যেটা বিভিন্ন ধরনের হার্শ এনভায়রনমেন্ট থেকে সেলকে প্রোটেক্ট করে। সেকেন্ড পড়েছিলাম আমরা ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল সেলের মুভমেন্টে হেল্প করে, ঠিক আছে? অ্যান্ড লাস্টলি আমরা পড়েছিলাম পিলি, ফিমব্রি। পিলি বা ফিমব্রি এই দুটোই মেনলি সেলের অ্যাডহেশনে বা অ্যাটাচমেন্টে হেল্প করে। ওকে, আই হোপ এইটুকু মানে শোনায় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, কারণ আগের দিনের ক্লাসটা আমি জাস্ট একবার রিক্যাপ করেই নিলাম, যাতে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা বলবো না, কারণ আজকের ক্লাসটা আমরা ইউক্যারিওটিক
সেল সম্পর্কে জানবো, কিন্তু আগে দুটো ক্লাস যদি তোমরা না করে থেকে থাকো কেউ, আশা করি তার খুব একটা প্রবলেম হবে না, কারণ আমি গোটা ক্লাসটি মোটামুটি রিক্যাপ করিয়ে দিয়েছি। বাট আমি বলবো তবু ইন ডিটেল একটু জেনে আসা ভালো বা পড়ে নেওয়া ভালো। তাই অবভিয়াসলি আগের দুটো ভিডিও, শুধু আগের দুটো ভিডিও বলা ভুল, এই যে সেল বায়োলজি যে সিরিজটা চলছে সেটা তোমরা কিন্তু 1 বাই 1 প্রত্যেকটাই দেখো, দ্যাট উইল হেল্প ইউ। ওকে, তো আজকে আমরা পড়বো হচ্ছে ইউক্যারিওটিক সেল সম্পর্কে, রাইট? যেমনটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে ইউক্যারিওটিক সেল, এই যে ইউক্যারিওট কথাটা এসছে দুটো ওয়ার্ডে, যদি আমরা ভাঙি তাহলে বলি ইউ মানে হচ্ছে ট্রু, আর ক্যারিওট কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, রাইট? এই যে ট্রু নিউক্লিয়াস যে সমস্ত সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তাছাড়াও মেমব্রেন বাউন্ড বিভিন্ন সেল অর্গানেলস আমরা যেখানে দেখতে পাচ্ছি, যে সমস্ত সেলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রত্যেকটি হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল। ওকে, নাও ইউক্যারিওটিক সেলের এক্সাম্পলস কি কি আছে? আমাদের যে 5 কিংডম ক্লাসিফিকেশন আমরা জানি, তার মধ্যে প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া, এই 4টে কিংডমই পড়ছে হচ্ছে আমাদের ইউক্যারিওটসের মধ্যে। ওকে, আচ্ছা, যদি আমি এক্সাম্পল দিই, আমাদের আছে ইস্ট, হিউম্যান সেলস তো বটেই, বিভিন্ন অ্যানিমালস, প্ল্যান্ট, সমস্ত কিছুই আসছে অ্যাজ অ্যান এক্সাম্পল আন্ডার ইউক্যারিওটিক সেল। ওকে, এবার ইউক্যারিওটিক সেলের আমরা কিছু ফিচার্স পড়ে নেবো, যেটা আমি তোমাদের বলেইছিলাম 1 বাই 1 পড়বো আমরা। আচ্ছা, তো আমি ইউক্যারিওটিক সেলও শুরু করব হচ্ছে সেল মেমব্রেন দিয়ে। ওকে, আচ্ছা হ্যাঁ, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেল মেমব্রেন কিন্তু শুধু দেখা যায় না আমাদের, ওকে, মানে অ্যানিমালসদের, বাকি প্ল্যান্ট সেল হোক, ফাঙ্গাল সেল হোক, এদের ক্ষেত্রে কিন্তু আমরা সেল ওয়াল দেখে থাকি। বাট আমি এখন স্টার্ট করব হচ্ছে আমাদের সেল মেমব্রেন দিয়ে। अगेन এটাও আমাদের হচ্ছে কি ফসফোলিপিড বাইলেয়ার, ওকে। আচ্ছা, এই ফাংশন মানে ফাংশন বলবো না, ফসফোলিপিড বাইলেয়ার এটা। আচ্ছা, এই ক্ষেত্রে সেল মেমব্রেনে আমরা দেখে থাকি ফসফোলিপিড বাইলেয়ার, অর্থাৎ ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি থাকে এখানকার সেল মেমব্রেন। তাছাড়া এই সেল মেমব্রেনের মধ্যে অনেক প্রোটিন অ্যাটাচ থাকে, সেটা পেরিফেরাল প্রোটিন হতে পারে, সেটা ইন্টিগ্রাল প্রোটিন হতে পারে। এবার এই যে পেরিফেরাল প্রোটিন আর ইন্টিগ্রাল প্রোটিন, এটা আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। প্রেজেন্স অফ আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। কন্ট্রোলস দ্য মুভমেন্ট অফ সাবস্টেন্সেস ইনটু অর আউট অফ দ্য সেল, মানে কি সেলের মধ্যে কোন কোন সাবস্টেন্স ঢুকবে বা সেল থেকে কোন কোন সাবস্টেন্স বেরোবে, এই যে মুভমেন্টটা, এটাকে কন্ট্রোল করা হচ্ছে আমাদের সেল মেমব্রেন। আচ্ছা, এই সেল মেমব্রেনের মধ্যে আমরা দু ধরনের প্রোটিন দেখতে পাই, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন আর একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল প্রোটিন। এবার এই পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন অ্যান্ড এই যে সেল মেমব্রেনের স্ট্রাকচার, এই সমস্তটাই আমি ডিটেলসে পড়াবো যখন আমি শুধুমাত্র সেল মেমব্রেনের উপরই একটা ক্লাস তোমাদের করাবো। ওকে, আজকে আমি যেটা বলেইছিলাম শুরুতে, যে ইউক্যারিওটিক সেলের বিভিন্ন সেল অর্গানেলস আর তার সাথে সাথে যাবতীয় যে সমস্ত সেলের পার্ট আছে, আমরা সেইগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নেবো, রাইট? নাও
সেল মেমব্রেন হয়ে গেল। আশা করছি হ্যাঁ এইটা তো বোঝাই যাচ্ছে যে এটা পুরো সেম ফাংশন, রাইট? এবার আমরা জেনে নেব একটু সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সম্পর্কে। সাইটোপ্লাজমের ক্ষেত্রেও যেটা আমি আগের দিন বলেছিলাম, জেলি লাইক সাবস্টেন্স। দ্বিতীয় ব্যাপার যেটা সেটা হচ্ছে কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত সেল অর্গানেলস কিন্তু থাকে, রাইট? তাহলে সেল অর্গানেলস are located on the cytoplasm. আমাদের বিভিন্ন সেলুলার রিঅ্যাকশন বা মেটাবলিক রিঅ্যাকশন বা মলিকুলার রিঅ্যাকশন সেলের বিভিন্ন অর্গানেলসে হয়, ইউক্যারিওটিক সেলে। তাছাড়াও সাইটোপ্লাজমেও আমরা কিছু কিছু মেটাবলিক রিঅ্যাকশন দেখে থাকি, তাই সাইটোপ্লাজমের মেটাবলিক রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা ভূমিকা থেকে থাকে। ওকে, আচ্ছা, এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট ইজ নিউক্লিয়াস। কেন আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটাকে বলছি? কারণ এটাকে আমরা বলতে পারি কন্ট্রোল হাউস অফ সেল। কেন? কারণ আমরা নিউক্লিয়াসের মধ্যে দেখি জেনেটিক মেটেরিয়াল, মানে কি আমাদের যে ডিএনএ, যেটা আমাদের কিনা জেনেটিক মেটেরিয়াল, সেটা থাকে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে, রাইট? এবার এই জেনেটিক মেটেরিয়াল যদি আমাদের ডিএনএ হয়, সেক্ষেত্রে ডিএনএ থেকে ডিএনএ, অর্থাৎ কি বলেছিলাম আমি, রেপ্লিকেশন, অ্যান্ড এই রেপ্লিকেটেড ডিএনএ থেকে আবারও তৈরি হয় আমাদের আরএনএ, অর্থাৎ ট্রান্সক্রিপশন। এই দুটো ফেনোমেনন বা দুটো প্রসেসই আমাদের কোথায় দেখা যায়? এই দুটো প্রসেসই আমাদের দেখা যায় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। এবং লাস্ট যে প্রসিডিউরটা থাকে আমাদের প্রোটিন সিনথেসিসে, দ্যাট ইজ ট্রান্সলেশন, সেটা দেখা যায় সাইটোপ্লাজমে। এবার একটা মজার ব্যাপার কি, এই যে নিউক্লিয়াসে যখন সেল ডিএনএ থেকে ডিএনএ থেকে আরএনএ তৈরি করে ফেললো, তারপর সেই আরএনএ বা আমরা যেটাকে আরএনএর অনেক ভাগ হয়, তো তার মধ্যে এমআরএনএ অর্থাৎ কি মেসেঞ্জার আরএনএ, সেটা নিউক্লিয়াসের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের মধ্যে সেই এমআরএনএ আসে এবং আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ এই সব কিছুর সহায়তা একসাথে আমরা তৈরি করি হচ্ছে, আমরা না মানে সেল বা আমাদের সেলের মধ্যে তৈরি হয় হচ্ছে প্রোটিন। ওকে, তো এই যে গোটা মেকানিজমটা, এটার কন্ট্রোলটা কিন্তু করছে আমাদের নিউক্লিয়াস, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি কন্ট্রোল হাউস অফ দ্য সেল। এবার কি, এই প্রোটিন নেই কিন্তু সেলের সমস্ত ফাংশন কন্ট্রোল করছে, রাইট? কিন্তু সেই প্রোটিনটা আসছে কোথা থেকে? জেনেটিক মেটেরিয়াল। সেই জেনেটিক মেটেরিয়ালটা কোথায় থাকে? আমাদের সেলের মধ্যে। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। নাও নেক্সট পার্ট। আচ্ছা, এবার আমরা দেখে নেব রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে। রাইবোজোম আমি যখন প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে পড়েছি, আমি বলেছিলাম যে ওদের যে রাইবোজোমটা আমরা দেখতে পাই সেটা 70s প্রকৃতির, রাইট? আমরা ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোম দেখতে পাই সেটা হচ্ছে মেনলি 80s। ওকে, এবারে 80s এর মধ্যেও একটা হবে আমার লার্জার সাব ইউনিট, একটা হবে আমাদের স্মলার সাব ইউনিট। এবারে লার্জার সাব ইউনিট হচ্ছে 60s আর স্মলার সাব ইউনিট হচ্ছে আমাদের 40s, রাইট? এবার আমি আগের দিন একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম যে এই যে 60 আর 40 যোগ করে 100s হওয়ার কথা, কিন্তু এটা কোনোভাবেই 100s নয়। ওকে, কেন? বিকজ 60s আর 40s এ তৈরি বা 60s সাব ইউনিট আর 40s সাব ইউনিটে তৈরি রাইবোজোম, যখন রাইবোজোম স্ট্রাকচারটাকে ফর্ম করে, এই দুটো সাব ইউনিট একে অপরকে ওভারল্যাপ করে। তো এই ওভারল্যাপ যে রিজিয়নটা, সেটা তো দুবার ক্যালকুলেট হবে না, তো সেই জন্য এইটা হয় আমাদের 80s। এবার আমি একটা কথা বলছি, যারা আগের দিনের ভিডিওটা দেখোনি তারা প্লিজ ওটা গিয়ে একবার দেখে আসবে, কারণ ওখানে আমি কনসেপ্টটা একটু ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে হয়, তাই এখানে আর বলছি না। তো এখানে আমি ফোকাস করবো যে রাইবোজোমের কি কি কাজ থাকছে আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এবং কি কি কোথায় কোথায় আমরা একে দেখতে পাই। আচ্ছা, এবার রাইবোজোম প্রথমত মেন কাজটা কি? এই যে রাইবোজোম আমাদের ট্রান্সলেশনে অর্থাৎ প্রোটিন সিনথেসিসে ভূমিকা রাখে, রাইট? ওকে, আচ্ছা,
এবার এই যে ট্রান্সলেশন মানে আমাদের প্রোটিন সিনথেসিস, আর এই প্রোটিন আমাদের সমস্ত রকম ইনফরমেশন বলবো না, মানে সেলুলার যত রকমের ফাংশন বা সেলের ফাংশন মানে কিন্তু বডির ফাংশন, কারণ সেল থেকে টিস্যু থেকে অর্গান থেকে অর্গান সিস্টেম, আর অর্গান সিস্টেম থেকে আমাদের বডি, তাই তো? তাই গোটা একটা মানুষের শরীরে বা একটা অর্গানিজমের শরীরে যাবতীয় যা যা ফাংশন হয় সেটা পুরোপুরি ডিপেন্ড করে কিন্তু প্রোটিনের উপর, কারণ সেই প্রোটিনটা কোথা থেকে আসছে? জেনেটিক ম্যাটেরিয়াল থেকে ডিরেক্ট, ওকে? মানে জেনেটিক ম্যাটেরিয়াল থেকে ট্রান্সক্রিপ্টেড হয় আরএনএ, দেন ট্রান্সলেটেড হয় প্রোটিন, রাইট? নাও এই যে এইটা তো গেল রাইবোজোম। এবার আমি একটা জিনিস বলি, কেন আমি বললাম না রাইবোজোম কোথায় থাকে, তার একটা কারণ আছে। আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তোমাদের আগে পড়িয়ে দেবো, তারপর বলছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রধানত আমরা দু ধরনের দেখতে পাই, একটা হচ্ছে আমাদের RER এবং আরেকটা হচ্ছে আমাদের SER। ফাইন। এই যে RER আর SER, এই RER এর ফুল ফর্মটা কি বলতো? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এসিআর এর ফুল ফর্ম হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমাদের রাফ এটা হচ্ছে আমাদের স্মুথ, ওকে? আমি বাকিটা লিখছি, শুধু স্মুথ লিখে দিলাম। আচ্ছা, এই যে রাফ, এবার ধরো আমি এরকম দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমের স্ট্রাকচার, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এটা হচ্ছে একটা নর্মাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এটাকে আমি এখন রাফ বলবো না স্মল বলবো, বলতে পারবে তোমরা? এটাকে আমরা বলবো হচ্ছে স্মল, এই সরি স্মল না, স্মুথ। আমরা এটাকে রাফ বলবো না স্মুথ বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্ট্রাকচারটা তোমরা বলতে পারবে যে এই স্ট্রাকচারটা কিসের? এটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ এসিআর না আরইআর? এটা হচ্ছে আমাদের এসিআর এর স্ট্রাকচার। এটা কখন আরইআর এ কনভার্টেড হচ্ছে? যখন এর ওপর এসে রাইবোজোমাল বা স্ট্রাকচার বা রাইবোজোমস গুলো এসে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপর অ্যাটাচ হয়, তখন হয় এটা আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার অনেক সময় কি হয় বলতো, এই যে প্রোটিন সিনথেসিস হয় না, তখন আমরা রাইবোজোম, আমি একটা কথা আগের বারই বললাম যে রাইবোজোমকে আমরা কোথায় কোথায় দেখতে পাই বলবো না। আচ্ছা, রাইবোজোম দু রকমের হতে পারে, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে অ্যাটাচড, আরেকটা হচ্ছে কি যেটা আমাদের ফ্রি রাইবোজোম। এবার প্রোটিন সিনথেসিস কিন্তু দুজনেই করে। এখানে কি হয় ব্যাপারটা, এই যে রাইবোজোম প্রোটিন সিনথেসিস করলো, প্রোটিন সিনথেসিসের পর এই প্রোটিনটাকে মডিফিকেশনে হেল্প করে হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওকে? এটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা ফাংশন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন, স্মুথের নয়। স্মুথের ফাংশন হচ্ছে কি, এরা স্টেরয়েড অ্যান্ড লিপিড সিনথেসিস, মানে এই দুটো ক্ষেত্রে এদের একটা ভূমিকা থেকে থাকে। এটা হচ্ছে আমাদের আপাতত আমি কি কি বললাম আজকে তোমাদের? সেল মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, রাইবোজোম আর আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইট? এবার আজকে এখনো ধরো তোমাদের 6-7খানা সেল অর্গানেলস বাকি, কিন্তু আমি যদি এই ক্লাসটাকে আরো টানি তাহলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে। তো আমি ভাবছি যে এই বাকি যে ক্লাসটা বা বাকি যে সেল অর্গানেলস গুলো আছে সেটা আমি আরেকটা ভিডিওতে পার্ট 2 বলে দিয়ে দেবো। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর তার সাথে নেক্সট ক্লাসটাতেও আমি একটা প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের যে পার্থক্য সেটা একটা চার্টও এই বোর্ডে লিখে দেবো, তোমরা ইচ্ছে হলে স্ক্রিনশট তুলে নিতে পারো। আর এরকম আরো অনেক ক্লাস তোমাদের জন্য 1 by 1 আসছে। সেল বায়োলজি শুধু নয়, বায়োলজি বিভিন্ন পার্টের ওপর ক্লাস আসছে, শুধু বায়োলজিও নয়, বিভিন্ন সাবজেক্টের। তো অবশ্যই আমাদের টিম সম্পর্কে আরো জানতে বা আমাদের পড়ানো বা আমাদের ইনস্টিটিউট সম্পর্কে আরো জানতে তোমরা আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের পড়ানো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। আশা করি তোমরা হেল্প পাবে অনেকটাই। থ্যাংক ইউ।